ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস ইন বায়োবোর্ড উইথ অরিন্দম। আজকে আমরা ভাইরাস সম্পর্কে একটু জেনে নেব। ভাইরাস তোমাদের ক্লাস 11-এর সিবিএসসি বা আইএসসি বোর্ডের একটা ইম্পর্ট্যান্ট টপিক। ভাইরাস কিন্তু আমাদের চোখে দেখা যায় না, কিন্তু ভাইরাস কিন্তু তারও কিন্তু লাইফ আছে। ভাইরাসের কিন্তু সেল নেই, কিন্তু তারও কিন্তু তার জীবন আছে। এটা ব্যাপারটা কীরকম? ভাইরাসকে কিন্তু কোনো একটা কিংডমের আন্ডারে কিন্তু আনা যায়নি। সেই জন্য ভাইরাসকে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে বায়োলজিস্ট পাজল। কেন পাজল? বিকজ ভাইরাস কোনো সেল নেই। ভাইরাস যখন আমাদের জীবদেহের বাইরে থাকবে, মানে হোস্ট সেলের যখন বাইরে থাকবে, তখন কিন্তু সে মৃত। কিন্তু আবার যখন তোমার দেহের ভেতরে ঢুকবে, তখন সে কিন্তু জীবিত হবে। তোমরা সবাই করোনা ভাইরাসের সম্পর্কে জেনেছো। আমাদের করোনা ভাইরাস একসময় মহামারী আকার ধারণ করেছিল। সেই করোনা ভাইরাসও কিন্তু বাইরে সে কিন্তু একটা ডেড, মৃত, তার কিন্তু কোনো কোষ নেই, কিন্তু সে যখন আমাদের দেহে ঢুকলো তখন সে কিন্তু একটা জীবিত বস্তু, জীবিত হিসেবে কাজ করবে, মানে একটা লিভিং হিসেবে, বডি হিসেবে কাজ করবে। তাহলে সেই ভাইরাসের আজকে আমরা একটা স্ট্রাকচার সম্পর্কে জেনে নেব। দেখো, বোর্ডে আমি যে ডায়াগ্রামটা এঁকেছি, এটা কিন্তু একটা ভাইরাসের একটা সিম্পলেস্ট স্ট্রাকচার। ফার্স্ট অফ অল আমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ ভাইরাস, যে ভাইরাস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? দেখো, ভাইরাস বলতে আমি আগেই বললাম যে ভাইরাস হচ্ছে লিভিং আর নন লিভিং, জীব আর জড়ের একটা ইন্টারমিডিয়েট হচ্ছে পার্টিকেল বা বস্তু। ঠিক আছে? ভাইরাসের কিন্তু জীবনই, মানে জীবনও নেই, আবার সে পুরোপুরি জড়ও নয়। বাইরে, জীবদেহের বাইরে সে জড়, জীবদেহের মধ্যে যখন ঢুকে যাবে, তোমার হোস্ট বডিতে যখন ঢুকে যাবে, তখন সে কিন্তু জীবিত হয়ে উঠবে। ঠিক আছে? এবং ভাইরাসের একটা জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, মানে আমাদের যেরকম সেলে, তোমার বডির যেরকম সেলে জীবন্ত আমাদের যে সেলসগুলো আছে, সেই লিভিং সেলসে আমাদের কি থাকে? জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। সেটা হয় ডিএনএ, না হলে আরএনএ হয়, কি না? ঠিক সেরকম ভাইরাসেরও কিন্তু একটা জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে। তাহলে কি অদ্ভুত ব্যাপার না? ভাইরাসের কিন্তু প্রাণ নেই, কিন্তু তা সত্ত্বেও, এবং সেল নেই, ঠিক আছে, হোস্ট সেলে সে একমাত্র জীবিত, তা সত্ত্বেও বাইরে যেহেতু সে জড়ো থাকলেও তার কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, অথচ সেল নেই। সেই জন্যই ভাইরাসকে বায়োলজিস্টরা পাজল বলে অভিহিত করেছেন। সেই জন্য ভাইরাসের নাম দিয়েছেন বায়োলজিস্টস পাজল, বলা হয় এই জন্য। এবারে আমরা ভাইরাসের মোটামুটি সাইজ কত হয় সেটা একটু জেনে নেব। দেখো, ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলো কিন্তু তোমরা সাধারণত চোখে দেখতে পাবে না, ঠিক আছে? এবারে ভাইরাস তুমি ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু চোখে দেখতে পাবে না। তাহলে ভাইরাসের মোটামুটি সাইজ কীরকম হতে পারে? ভাইরাসের সাইজ মোটামুটি 20 থেকে 300 ন্যানোমিটার, 20 to 300 ন্যানোমিটার অবধি হতে পারে। বুঝতে পেরেছো? তার মানে বুঝতেই পারছো, এটা কোনো ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া চোখে দেখা যাবে না, ঠিক আছে? তারপর আমি লিখেছি ভাইরাস ইজ লিভিং। অবভিয়াসলি লিভিং, এটা কি বলবো আমরা? ইন্টারমিডিয়েট between living and non living তাহলে ভাইরাস পুরোপুরি লিভিং এ নয়, আবার নন লিভিং নয়। আমাদের হোস্ট সেলের যখন বাইরে আছে সে তখন নন লিভিং, আবার হোস্ট সেলের আমার বডির ভেতরে যখন ঢুকে যাবে হোস্ট সেলের মধ্যে, তখন সে লিভিং হিসেবে কাজ করবে। এবার আমরা জেনে নেব যে ভাইরাসের অ্যাকচুয়ালি আবিষ্কর্তা কি। দেখো, ভাইরাস ফার্স্ট আবিষ্কার করেছিলেন দিমিত্রি ইভানোভস্কাই, 1892। ঠিক আছে? তাহলে ভাইরাস ফার্স্ট ইনভেন্টেড বাই দ্য সায়েন্টিস্ট দিমিত্রি ইভানোভস্কাই ইন দ্য ইয়ার অফ 1892। এবার আমরা একটা ভাইরাসের একটা সিম্পল স্ট্রাকচার হিসেবে জেনে নেব যে ভাইরাসের মধ্যে তার বডিতে কি কি আছে। দেখো, ভাইরাসের আমরা জানি যে প্রত্যেকটা সেলের বাইরে যেরকম একটা কভারিং আছে, তাহলে আমরা যে লিভিং সেলসগুলো আছে, প্ল্যান্ট হোক এনিম্যাল হোক, তাদের বডির সেলের বাইরে কি আছে? একটা সেল মেমব্রেন বা সেল ওয়াল থাকে, কি না? প্ল্যান্ট সেলে সেল ওয়াল দেখতে পাওয়া যায়, কিন্তু এদের ক্ষেত্রে কোনো সেল ওয়াল বা সেল মেমব্রেন নেই। আমি আগেই বলেছি যে ভাইরাসের কিন্তু কোনো সেল নেই। তাহলে কি আছে না, ভাইরাসেরও তার একটা কিন্তু কভারিং রয়েছে। এই যে আমরা বাইরের কভারিংটা দেখতে পাচ্ছি, এই যে পুরো কভারিংটা বাইরের, এই কভারিংটার নাম হচ্ছে এনভেলাপ। তাহলে বাইরের যে এই যে পুরো কভারিংটা দেখতে পাচ্ছ, পুরো দিস কভারিং,
দিস লেয়ার, দিস ইজ কল্ড দ্য এনভেলাপ। তবে এই এনভেলাপ সব ভাইরাসে কিন্তু তুমি দেখতে পাবে না। যেসব ভাইরাসে এনভেলাপ থাকবে তাদেরকে বলা হবে এনভেলাপড ভাইরাস, যাদের এনভেলাপ থাকবে না তাদেরকে বলা হবে নেকড ভাইরাস। বুঝতে পেরেছো? সবার কিন্তু এই ভাইরাসটা এনভেলাপটা থাকবে না। এরপর চলে আসি, এই এনভেলাপের বাইরে তোমরা এরকম দেখতে পাচ্ছ কিছু প্রোটিন দেখতে পাচ্ছ, এগুলোকে কিছু প্রোটিন পার্টিকেলস বলা হয়। বুঝতে পেরেছো? সেগুলো বলা হয়েছে এনভেলাপ প্রোটিন। কেন? বিকজ এই এনভেলাপ থেকে প্রোটিনগুলো তৈরি হয়েছে। এনভেলাপ এইটা, তাহলে এনভেলাপ থেকে বাইরে এই প্রোটিনগুলো সব দেখো, এই যে প্রোটিনগুলো এইগুলো সব তৈরি হয়েছে। তাহলে এই যে বাইরের যে লাল লাল প্রোটিনগুলো দেখছো, তাহলে এই যে প্রোটিনসগুলো আছে এগুলোকে বলা হয়েছে এনভেলাপ প্রোটিন। এগুলো কিন্তু কোনো একটা হোস্ট সেলে গিয়ে রোগ বা ডিজিজ কিন্তু প্রোডাকশন করতে পারে, বা হোস্ট সেলের গায়ে গিয়ে কেউ গেঁথে যেতে পারে। বুঝতে পেরেছো? বা ইমপ্ল্যান্ট হয়ে যেতে পারে। এরপর আমরা আর একটু ভেতরে ঢুকছি। দেখো, আমরা যখন এনভেলাপ পেরিয়ে আর একটু ভেতরে ঢুকবো তখনই দেখতে পাবো আরো একটা কভারিং দিয়েছে, এই যে সবুজ দিয়ে আমরা ডিনোট করেছি। এটা কি? এটা হচ্ছে অ্যানাদার কভারিং। এটা কিন্তু সমস্ত ভাইরাসেই তুমি দেখতে পাবে। তার নাম হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড, ঠিক আছে? ক্যাপসিড মানে কি না, এই যে ভেতরে যে আমরা জেনেটিক ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছি, মানে যেটা ডিএনএ বা আরএনএ, সেই ডিএনএ আরএনএ জেনেটিক ম্যাটেরিয়ালের বাইরে যে আমরা কভারিংটা দেখতে পাচ্ছি সেটাকে অ্যাকচুয়ালি বলা হয়েছে ক্যাপসিড। তাহলে এটা হচ্ছে ক্যাপসিড, জেনেটিক ম্যাটেরিয়ালের কভারিং। তাহলে এটা কিন্তু সমস্ত ভাইরাসে আমরা দেখতে পাবো। এই ক্যাপসিড আবার ছোট ছোট কিছু সাব ইউনিট নিয়ে তৈরি হয়। ঠিক আছে? এই যে গোল গোল দেখেছো ক্যাপসিডকে যখন মাইক্রোস্কোপে দেখবে তুমি এরকম ছোট ছোট কিছু সাব ইউনিট দেখতে পাবে। এই সাব ইউনিটগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। তাহলে এই ক্যাপসিডটা, কভারিংটা, ঠিক আছে, তাহলে এইটা এগুলো কি দিয়ে তৈরি হয়েছে? এগুলো একটা একটা হচ্ছে ক্যাপসোমিয়ার। ঠিক আছে? নেক্সট চলে আসছি, ক্যাপসুইডের যখন আরেকটু ভেতরে ঢুকে যাবে তখন ভেতরে ঢুকলে তুমি দেখতে পাবে এই যে আমরা একটু স্পাইরাল টাইপের যেটা বলেছি, এটাকে বলা হয়েছে তার জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে? ডিএনএ বা আরএনএ। জেনেটিক ম্যাটেরিয়াল কি থাকতে পারে? হয় তার ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। ডিএনএ বা আরএনএ, কিন্তু কখনোই ডিএনএ এবং আরএনএ একসঙ্গে কিন্তু থাকবে না। এটা কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল হয়ে গেল, আর এই জেনেটিক ম্যাটেরিয়ালটাই কিন্তু মেন। বুঝতে পেরেছো? একটা ভাইরাস যখন তোমার বডিতে ঢুকবে তার সমস্ত কিছু, তার খোলকটা, বাইরের যতগুলো আবরণী দেখছো সব কিন্তু নষ্ট হয়ে গেলেও সে যদি এই ডিএনএ বা আরএনএটাকে যদি তোমার সেলের মধ্যে দিয়ে দেয়, একবার পুশ করে দেয়, তাহলেই কিন্তু সে অসংখ্য ভাইরাস পার্টিকেল তোমার শরীরে তৈরি করে নেবে। আর তখনই তোমার শরীরে রোগ ও প্রোডাকশন করতে পারবে। ঠিক আছে? যদিও এটা আমাদের ইমিউনিটির উপরে নির্ভর, কতটা শরীর আমাকে ইমিউনিটি দিচ্ছে। ঠিক আছে? সেটা একটা অন্য টপিক, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।